নিজেই নিজেকে টেনে তুলতে হবে। কেউ আসবে না, যদিও কেউ আসে তবে সে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় আরও দুর্বল করে দেবে, কিন্তু সময় তোমার মূল্য তোমাকে একদিন ঠিক ফিরিয়ে দেবে। হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই স্কোপ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এএনএম জেএনএম 2024 বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তার আগে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো নিচের কমেন্ট বক্সে জানিয়েছো, এবং সঠিক উত্তরগুলো পারলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমার আগে তোমরা দিতে পারো। দেখো, এএনএম জেএনএম 2024 এটা তোমার কাছে একটা স্বপ্ন পূরণের বছর। 2023-এ অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নের তরি কিন্তু অনেকের কাছে হাতছানি হয়েছিল। সেই স্বপ্নের তরি নিয়ে আবার যেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছো, যেন ওপারে তোমরা গিয়ে পৌঁছাতে পারো, সেই চিন্তাভাবনা মাথায় রেখে তোমার কাছে প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ভুলে গেলে চলবে না। তোমার বাবা মা তোমার জন্য যতটা পরিশ্রম করেছে তার দ্বিগুণ পরিশ্রম তোমাকে কিন্তু বাবা মার হাতে ফিরিয়ে দিতে হবে। যে স্বপ্ন তোমার মা তোমাকে শিখিয়েছিল দেখতে, বড় হয়ে মানুষের মতো মানুষ হবি, তাই না? সেই মানুষ হবার পণ প্রতিজ্ঞা তুমি যখন নিয়েছো, তোমাকে কিন্তু সেটা হয়ে দেখাতে হবে। শুধুমাত্র একটা চাকরি পেলাম সেটাই তোমার লক্ষ্য না, একটা ভালো চাকরির সাথে একটা ভালো মানুষ হওয়া কিন্তু তোমার সব থেকে বড় লক্ষ্য। কারণ দেখো, চাকরিজীবী মানুষ অনেকেই থাকে যাদের ভালো মানুষ এখনো তারা হতে শেখেনি, কারণ চাকরিরূপী অনেক মানুষ এখনো নরপিশাচ, হয়তো শুনেছ। কিন্তু সেই নরপিশাচ তোমাকে হওয়া চলবে না, তোমাকে প্রথমত একটা ভালো মানুষ হতে হবে। আর মনে রাখবে, ভালো মানুষের ভালো কিন্তু একদিন হবেই হবে। তো চলো, এবং দেখো, অনেকে আমাকে বলো, দাদা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ রয়েছে যারা আমাকে নিন্দা করে, যারা আমার নামে চর্চা বিচার করে। আমি পড়াশোনা করলে বলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দে, বাবাকে এসে বলছে। তো এগুলো করলে কি হবে? আমার এগুলো খুব নেগেটিভিটি লাগে। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তুমি যদি একজন ওয়াইফ হয়ে থাকো, হয়তো কারো না কারো ওয়াইফ, ঠিক আছে, কেউ ধরো রয়েছো স্টুডেন্টস, কিন্তু হয়তো বাবার ঠিক ফ্যামিলির আর্থিক অবস্থা এতটা ভালো না, মানুষ সব সময় তোমাদের নিয়ে কথা বলছে, বাড়ির বড় মেয়ে, বিয়ের বয়স হয়েছে বিয়ে দিয়ে দে, নয়তো ভালো পাত্র পাবি না। বাদ দাও না, একটু দূরে সরিয়ে রাখো এইসব নেগেটিভিটিকে। তোমার লক্ষ্যটা অনড় রাখো। একদিন সেই সব মানুষকে তোমার কাছে এসে তাদের ভুল স্বীকার করতে হবে। মনে রাখবে, কোনোদিন প্রকৃতি কাউকে ছাড়ে না। তো চলো, প্রত্যেককে ওয়েলকাম জানাই আবারও স্টাডি ক্লাস বেস কোর্স চ্যানেলের পক্ষ থেকে। আজকে নতুন একটা ক্লাস নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি, এবং প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2024 যারা এএনএম জেএনএম পরীক্ষা দিতে চলেছ, সঠিক উত্তরটা জানাতে থাকবে নিচের কমেন্ট বক্সে, এবং যারা আমাদের পেড ক্লাস থেকে রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার নামটা জানিয়ে যাবে এবং বলে দিও যে স্যার আমি স্টাডি ক্লাস বেস কোর্স চ্যানেলের পেড ক্লাস থেকে রয়েছি। প্রথম প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দফায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? দেখো, টোটাল কিন্তু 4টা অপশান রয়েছে, 4টা অপশান রয়েছে। 4টা অপশানের মধ্যে কোনটা সঠিক তোমার মনে হয় তুমি জানাও। আর হ্যাঁ, যারা আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাও, নিচের যে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। এবং ভালো করে শুনে নাও, আমাদের কিন্তু প্রথমত ডিটেলসে ক্লাস হয়। ডিটেলসে ক্লাস কমপ্লিট করাবার পর আমাদের ওখান থেকে কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ পড়িয়ে দেওয়া হয়, দেন মক টেস্ট নেওয়া হয়। তোমাকে কিন্তু পুরোপুরিভাবে 2024-এর জন্য আমরা তৈরি করে দিচ্ছি। যদি তোমরা আমাদের সঙ্গে সঙ্গ দাও, 2024-এ নার্সিংয়ের একটা ফিট কিন্তু তোমার জন্য, এবং কোর্স ফিস মাত্র 999 টাকা, একদম একদম কম মূল্যে মাত্র 999 টাকা কোর্স ফিস। অফলাইনে হয়তো তোমরা ভাবছো অফলাইন কেমন হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অফলাইনের থেকে কিন্তু এখানে তোমরা সমস্ত সুযোগ সুবিধা দ্বিগুণ পাবে, দ্বিগুণ 100% ট্রাস্ট, তোমরা কিন্তু দ্বিগুণ সুযোগ সুবিধা পাচ্ছ। আচ্ছা চলো, প্রশ্নের দিকে আসা যাক। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনর্বিভাজন ঘটে? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, টেলোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা এবং হচ্ছে কিনা প্রফেজ দশা। সঠিক উত্তর কোনটা? দেখো ভালো করে শোনো, মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন কিন্তু টোটাল 4টে দফা রয়েছে, এবং প্রত্যেকে একটু ভালো করে শুনে রাখবে যে মাইটোসিস কোষ বিভাজনের দুবার কিন্তু বিভাজনটি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি। এবং এই যে ক্যারিওকাইনেসিসের টোটাল 4টে দফা দেখা যায়, তাহলে পরীক্ষায় দুই প্রশ্ন আসে মাইটোসিসের কার 4টে দশা দেখা যায় না? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের 4টে দশা, টেলোফেজ দশা, মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, প্রফেজ দশা। এবার দেখো, এখানে প্রফেজ প্রথম হয়, তারপর হচ্ছে মেটাফেজ ঘটে, তারপর হচ্ছে তোমার অ্যানাফেজ ঘটে, তারপর টেলোফেজ ঘটে। এখানে প্রশ্ন বলেছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে? দেখো, প্রফেজ দশায় কিন্তু সম্পূর্ণরূপে নিউক্লিয়াসটা
কি হয়, জল বিয়োজন ঘটিয়ে যায়। কি হয় না, একটা ধরো কোষ আছে, সাপোজ ধরো একটা কোষ আছে, আমি একটা ছবিটা আঁকছি, ধরো এটা একটা কোষ, ঠিক আছে। তো এই যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ভেতর কি রয়েছে না, ছোট ছোট ক্রোমোজোমগুলো রয়েছে, ঠিক আছে। এই যে নিউক্লিয়াসটা কিন্তু কি হয়, প্রফেজ দশায় নিউক্লিয়াসটা সম্পূর্ণভাবে কি হয় না, বিলুপ্তি ঘটে যায়। এবং এই যে ক্রোমাটিডগুলো রয়েছে, ক্রোমাটিডগুলোর মধ্যে যে এই যে অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো রয়েছে, ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো এই বাহুর মতো অংশগুলো খুলে যায়, খুলে গিয়ে কিন্তু অবস্থান করে। এটা কিন্তু প্রফেজ দশার মধ্যে, প্রফেজ দশায় কি হয়, নিউক্লিয়াসের কি হয়, বিলুপ্তি ঘটে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হলো না প্রথমেতেই। আচ্ছা, অ্যানাফেজ দশায় কি ঘটে না, অ্যানাফেজ দশাতে নিউক্লিয় লাফ এবং নিউক্লিয় পর্দাটা কি হয় যেন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। দেখো, প্রফেজ দশায় কি হয়, বিলুপ্তির সূচনা ঘটে, এবং এই যে মেটাফেজ দশা, এখানে কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্তি ঘটে। তাহলে বিলুপ্তির সূচনা ঘটে নিউক্লিয়াসের প্রফেজ দশায়, মেটাফেজ দশায় হয় সম্পূর্ণভাবে বিলুপ্তি, এবং যে অ্যানাফেজ দশাটা রয়েছে, এই অ্যানাফেজ দশাটা কিন্তু নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় দশা, এবং এটা কিন্তু খুব কম দশা, এটা হচ্ছে সব থেকে কম দশা, এটা হতে সময় লাগে খুব কম, ঠিক আছে, খুব কম সময় লাগে। এটা হচ্ছে ক্ষণস্থায়ী দশা, ঠিক আছে, মনে রাখবে। ক্ষণস্থায়ী দশা হয়তো পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, তাহলে কিন্তু মনে রাখবে অ্যানাফেজ দশাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী দশা। এই দশাতে কি হয় জানো না, এই দশাতে তোমার হচ্ছে বিভিন্ন প্রকার সেন্টোমিয়ারের অবস্থান দেখা যায়, এবং সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন আকৃতির ক্রোমোজোম দেখা যায়, ঠিক আছে। যেমন ভি আকৃতির ক্রোমোজোম, জে আকৃতির ক্রোমোজোম, এল আকৃতির ক্রোমোজোম, আই আকৃতির ক্রোমোজোম। এবং ভি আকৃতির ক্রোমোজোম, এল আকৃতির ক্রোমোজোম, জে আকৃতির ক্রোমোজোম এবং আই আকৃতির ক্রোমোজোমগুলো কিন্তু বিভিন্ন প্রকার নাম রয়েছে, ঠিক আছে। এবং দেখো, টেলোফেজ দশায় কি হয় জানো, এই যে নিউক্লিয়াসগুলো বিলুপ্তি ঘটেছিল, নিউক্লিয়াসগুলো যখন থাকেনি প্রফেজ, মেটাফেজেতে, অ্যানাফেজেতে, সেগুলো কি হয়, পুনরাবির্ভাব, মানে নতুন করে এই নিউক্লিয়াসগুলো সূচনা ঘটে। তারপর তার মধ্যে আবার নতুন করে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমাটিড থেকে আবার কি হয়, ক্রোমোজোমের তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কি, অপশন এ, টেলোফেজ দশায় কিন্তু নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব করতে শুরু করে। নেক্সট প্রশ্ন, যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় সেটি কোন দশা? দেখো, মানুষের কিন্তু অ্যামাইটোসিস দেখা যায় না, কারণ মানুষ হচ্ছে উন্নত শ্রেণীর জীব। দেখো, মটর গাছও কিন্তু একটা উন্নত প্রজাতির উদ্ভিদ। দেখো, ব্যাঙও কিন্তু একটা উন্নত শ্রেণীর জীব না হলেও এদের কিন্তু কি রয়েছে, প্রাণ রয়েছে। এরা কিন্তু এক কোষী না, ঠিক আছে, এরা হচ্ছে কি বহু কোষী টাইপের। কারণ এদের যেহেতু কোষ বিভাজন হয়, কারণ ব্যাঙাচি থেকে আস্তে আস্তে ব্যাঙের সৃষ্টি হয়, মানুষ থেকে আস্তে আস্তে ছোট বাচ্চা থেকে কি হয়, বড় সৃষ্টি হয়, তাহলে বড় মানুষের সৃষ্টি হয়। তাহলে এইভাবে তো বহুকোষী কোষ বিভাজন ঘটছে, মানে তারা বহুকোষী। কিন্তু অ্যামিবার কোনো প্রকার কিন্তু কোষ বিভাজন দেখা যায় না। অ্যামিবার কি হয়, একটা নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসটা কি হয়, ভাগ হয়ে যায়, দিয়ে কি হয়, অপত্য নিউক্লিয়াস তৈরি করে। তাহলে অ্যামাইটোসিস মানে হচ্ছে নিম্ন প্রজাতির যারা জীব বা নিম্ন শ্রেণীর জীব, তাদের কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এখানে, অপশন সি হচ্ছে কেন সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত? না, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত, দেখো 46 রয়েছে, 50 রয়েছে, 23 রয়েছে, 10 রয়েছে। মনে রাখবে, মানুষের জনন কোষ, ঠিক আছে, জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কটা না, 23, কটি 23টি, ভালো করে মনে রাখবে, 23টি কিন্তু মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা। তারপর দেখো বলেছে যে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n=24 হলে ওই জীবের শুক্রাণু এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত রয়েছে? 6টি, 12টি, 18টি এবং হচ্ছে 24টি। কটা রয়েছে দেখো, 2n=24, 2n=24 হয়, n= কত হবে তোমরা নিজেরাই বলতে হবে, n=হচ্ছে 12টা। তাহলে কটা হলো না, শুক্রাণু বা ডিম্বাণু হচ্ছে কি n, একটা শুক্রাণু মানে n, একটা ডিম্বাণু মানে n, দুটো মিলে কি হয়, একটা জাইগোট 2n তৈরি হয়। তাহলে n এ কটা থাকছে, এখানে যদি 2n যদি 24 হয়, তাহলে একটা এনে 12টা করে কিন্তু কি থাকছে, ক্রোমোজোম সংখ্যা থাকছে, ঠিক আছে। শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদিত হয় কোন পদ্ধতিতে? প্রত্যেকে মনে রাখবে, শুক্রাণু এবং ডিম্বাণু মানে হচ্ছে গ্যামেট, ঠিক আছে, এগুলো তো গ্যামেট, তাই তো আমরা শুক্রাণু একটা গ্যামেট বলি না, স্পার্ম একটা গ্যামেট, ডিম্বাণু একটা গ্যামেট। তাহলে প্রত্যেকের মনে রাখবে গ্যামেট উৎপাদন হয় কিন্তু মিয়োসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে কিন্তু হয় না গ্যামেট উৎপাদন। অ্যামাইটোসিস নিম্ন শ্রেণীর জীবিত দেখা যায়, কোরকোদ্গম, হাইড্রা এবং ইফটেট দেখা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা না, মিয়োসিস পদ্ধতিতে কিন্তু গ্যামেট উৎপন্ন হতে থাকে, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি কোনটি? দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে কি, প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হলো কোনটি? টোটাল কিন্তু 4টা অপশন দেখতে পাচ্ছ, মাইটোসিস রয়েছে, মিওসিস রয়েছে, অ্যামাইটোসিস রয়েছে, এন্ডোমাইটোসিস। প্রত্যক্ষ বিভাজন কোনটা? ভালো করে মনে রাখবে যে কোষ বিভাজনকে টোটাল 3টে ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, একটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে কি স্থায়ী কোষ বিভাজন। এবার কোনটা কিসের এক্সাম্পল শুনে রাখবে, প্রত্যক্ষ কিন্তু মাইটোসিসকে বলা হয়, কি বললাম যে প্রত্যক্ষ কোষ বিভাজনের এক্সাম্পল হচ্ছে কি না,
মাইটোসিস কোষ বিভাজনকে বলা হচ্ছে কি, সরি, অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ, আর হচ্ছে তোমার পরোক্ষ হচ্ছে মাইটোসিসকে, আর হচ্ছে যে স্থায়ী বা হাত বিভাজন বলা হয়, ঠিক আছে, এটাকে হাত বিভাজনও বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে মিওসিসকে বলা হয়, ঠিক আছে, এটা কি বলা হয় না, মিওসিসকে কিন্তু বলা হয়। এটার নাম স্থায়ী বা হাত বিভাজন বলতে পারো, তো স্থায়ীটা বলবে না, বলবে হাস বিভাজন বলা হয় কিন্তু মিওসিসকে, ঠিক আছে, হাস বিভাজন, তাহলে প্রত্যক্ষ, পরোক্ষ এবং হচ্ছে হাস বিভাজন, ঠিক আছে। এই হাস বিভাজন হচ্ছে মিওসিসকে, তাহলে প্রত্যক্ষ হচ্ছে অ্যামাইটোসিস, পরোক্ষ হচ্ছে মাইটোসিস, এবং হচ্ছে যে হাস বিভাজন হচ্ছে কোনটা না মিওসিস। তাহলে তোমাকে আমি প্রত্যক্ষ কোনটা, তাহলে প্রত্যক্ষ কোনটা না অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ, ঠিক আছে। নেক্সট আসো, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিটি হলো মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, এন্ডোমাইটোসিস। দেখো ব্যাকটেরিয়াও কিন্তু এককোষী এবং খুব নিম্ন শ্রেণীর জীব, তাহলে এটাও কিন্তু হবে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। নেক্সট প্রশ্নে আসো, যে ক্রোমোজোমের মাঝখানে সেন্টোমিয়ার থাকে, তার মানে ধরো এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের মাঝখানে সেন্টোমিয়ারটা থাকছে, তাহলে সেটাকে বলে মেটাফেন্টিক। কি বলে? মেটাফেন্টিক, ঠিক আছে। মেটা মানে কি মাঝখানে যার ক্রোমোজোম থাকবে সেটা হচ্ছে কি মেটাফেন্টিক ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে কোনটা সঠিক? এটা হচ্ছে মেটাফেন্টিকটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যা টেলোফেন্টিক মানে দেখো যদি একটা ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে থাকবে। দেখো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোনটাকে বলা হচ্ছে না, অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক যে ক্রোমোজোমটা হচ্ছে আর কি, ধরো এই যে ক্রোমোজোমটা আছে ঠিক এই জায়গাটাকে মানে ঠিক টেলো মানে লেজের ঠিক আগে মানে টেলোসেন্ট্রিকের একটু আগে যখন সেন্টোমিটার থাকছে, বললাম যে টেলোসেন্ট্রিকের একটু আগে যখন সেন্টোমিটার থাকছে সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর সাবমেটাসেন্ট্রিক মানে মধ্যভাগ থেকে একটু নিচে নেমে এসে যখন ক্রোমোজোমটা থাকে তখন সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে বিভাজনরত কোষের নিউক্লিয়াস বিলুপ্ত হয় যে দশায়, সেটি হচ্ছে কোন দশা? বিভাজনরত কোষের নিউক্লিয়াস যে দশায় বিলুপ্ত হয় সেটি কোন দশা? মনে রাখবে যে বিভাজনরত কোষের নিউক্লিয়াস যেটি বিলুপ্ত হয় সেটা হচ্ছে প্রফেজ দশায় কিন্তু বিলুপ্ত হয়। কোন দশায়? না প্রফেজ দশাতে বিভাজনরত কোষের নিউক্লিয়াসটি বিলুপ্ত হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে বিভাজন পদ্ধতিতে জনন কারা সম্পন্ন করে? দেখো টোটাল 4টা অপশন রয়েছে, প্লাজমোডিয়াম রয়েছে, হাইডা রয়েছে, ফ্রান রয়েছে এবং হচ্ছে কী রয়েছে না প্ল্যানেরিয়া রয়েছে। কী রয়েছে না প্লাজমোডিয়াম রয়েছে, হাইডা রয়েছে, ফ্রান রয়েছে এবং প্ল্যানেরিয়া রয়েছে। তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে আগে জানাও। দেখো এখানে কিন্তু প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানাবে যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। এখানে সঠিক উত্তর হচ্ছে কি প্লাজমোডিয়াম, এবং এটা বলার প্রধান কারণ এই কারণেই যে তাহলে কতজন ফর্ম ফিল আপ করছে না করছে সেটা বুঝতে পারা যাবে। তো অবশ্যই নিচের কমেন্টে তুমি কোন ডিস্ট্রিক্টে বিলং করছো অবশ্যই জানিও, হুগলি থেকে, হাওড়া থেকে, বর্ধমান থেকে, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কলকাতা, কোথায় থেকে বিলং করছো তোমরা নিজেরা বুঝতে পারবে যে এবছর ক্যান্ডিডেট সংখ্যা কেমন হতে চলেছে। তো বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কারা? না সঠিক উত্তর হচ্ছে কি প্লাজমোডিয়াম। দেখো হাইড্রা কিন্তু ক্রোকোদ্গম, ফ্রান কিন্তু রেণু উৎপাদন, এবং প্ল্যানেরিয়া মনে রাখবে যে পুনরুৎপাদন মানে নতুন করে কোনো কিছু কেটে গেলে সেখান থেকে নতুন করে কি হয় না এদের এটা হচ্ছে প্ল্যানেরিয়া, যারা প্ল্যানিয়া রিজেনারেশন বলা হয় পুনরুৎপাদনটাকে, ঠিক আছে। যেমন প্ল্যানেরিয়া দেখা যায় টিকটিকির লেজ, তারা মাছের বাহু, কপচি শ্রেণীর পা, ঠিক আছে। এবার দেখো আসবো আমরা 11 নম্বর প্রশ্নে, ক্রোকোদ্গম পদ্ধতিতে কারা জনন সম্পন্ন করে? মনে রাখবে ক্রোকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে কিন্তু হাইড্রার ইফট হচ্ছে ক্রোকোদ্গম পদ্ধতিতে করে, প্ল্যানেরিয়া করে পুনরুৎপাদন পদ্ধতিতে, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে বিভাজন পদ্ধতিতে, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম করা হচ্ছে বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন। আচ্ছা প্রত্যেককে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের পেরদাস সম্পর্কে জানতে চাইছো একটু ডিটেলসে বলে দিই। আমাদের টোটাল কিন্তু 7 দিন 7 ডেজ করে ক্লাস হয়, ঠিক আছে। ক্লাস টাইম 2 ঘন্টার ওপরে কিন্তু ক্লাস থাকে, এবং উইকলি দুটো করে মক টেস্ট কিন্তু থাকছে, কোনো প্রকার পেমেন্ট এটার জন্য লাগে না, ফ্রি মক টেস্ট, ঠিক আছে। এর ফলে তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে আমি আমাদের কাছে যারা পড়ছে তার সঙ্গে তোমার একটা কম্পিটিশনটা তুমি বুঝতে পারো। এবং এর সাথে তোমাকে টোটালি সব সাবজেক্টের ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে 7 দিনে, 6টা সাবজেক্ট ক্লাস হবে এবং একদিন আমাদের রিভাইজ সেশন চলছে, এবং এছাড়াও থাকছে তোমার কি না প্রতিটা চ্যাপ্টারের ক্লাস তো হচ্ছে, সেখান থেকে যতগুলো এমসিকিউ হতে পারে প্রতিটা লাইন ধরে ধরে কিন্তু এমসিকিউ তোমাকে সলভ করে দেওয়া হচ্ছে, এবং যে জায়গাটা তুমি বুঝতে পারবে না প্রতিটি জায়গা প্রতিটা টপিক তোমাকে ডিটেলসে আবার বুঝিয়ে দেওয়া হয়। এখানে টিচারদের সঙ্গে তোমার একটা কিন্তু ফ্রেন্ডলি
তুমি ব্যবহার রাখতে পারো, কোনো প্রকার সমস্যাতে তোমার কোনো ভয় নেই, তোমাকে একদম হাতে কলমে শেখানোর মতো শেখানো হবে, এটুকু শিওর তুমি থাকতে পারো। অন্য কোচিং সেন্টারের মতো এটাকে ভেবো না, 100% টিচারদের সঙ্গে স্টুডেন্টদের কিন্তু এটা কমিউনিকেশন রয়েছে। তোমার কোনো প্রবলেম এনি টাইম এনি প্রবলেমে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি ওপেনে এখানে বলে গেলাম। এটা কিন্তু পুরোপুরিভাবে যেটা বললাম সম্পূর্ণভাবে কিন্তু সেটাই করা হয়। এবং কোর্স ফিস মাত্র 999 টাকা। যারা এখন অ্যাডমিশন নাওনি কোথায় নেবো ভাবছো, 100% টাফট করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। চলো নেক্সট আসি। অ্যামিবাতে লক্ষ্য করা যায় কি, দেখো প্রত্যেকে এইবার তো বললাম যে অ্যামিবাতে কিন্তু বিভাজন লক্ষ্য করা যায়, রেণু উৎপাদন করা যায় ফ্রানের, ঠিক আছে। খণ্ডীভবন কাদের লক্ষ্য করা যায়, দেখো খণ্ডীভবন অ্যাকচুয়ালি স্পাইরোগাইডের কিন্তু খণ্ডীভবন দেখা যায়। কুরোকদগম দেখা যায় ইস্ট এবং হাইড্রাদের। শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত, ভালো করে মনে রাখবে, শস্য নিউক্লিয়াস মানে 3N, এটাকে বলা হচ্ছে কিনা ট্রিপল ফিউশন, মনে রাখবে যদি বলে শস্য নিউক্লিয়াস বা ট্রিপল ফিউশন এটার নাম। এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 3N, 2N হচ্ছে জাইগোটে, এন হচ্ছে কি, এন হচ্ছে গ্যামেট, গ্যামেটের এন, 2N হচ্ছে তোমার জাইগোট বা ভ্রূণেতে, 3N হচ্ছে শস্যতে, ঠিক আছে। বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে কারা, আচ্ছা বুলবিল তো অনেকে তোমরা দেখোনি, অ্যাকচুয়ালি বুলবিলটা কেমন দেখতে হয়, দেখো বুলবিল কিন্তু ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে, এরকম বুলবিলটা দেখতে হয়, ঠিক আছে, বুলবিলটা কিন্তু এরকম দেখতে হয়। বুলবিলটা এরকম দেখতে হচ্ছে কারণ এরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বুলবিল, ঠিক আছে। এই বুলবিলটার এক্সাম্পল হচ্ছে চুপড়ি আলু, এটার হবে দেখো এরকম দেখতে, এটা হচ্ছে ঠিক বুলবিল, কারণ বুলবিল হচ্ছে সেটাই না যাদের হচ্ছে যে খাদ্য সঞ্চয় করে কাক্ষিক মুকুলটা, কি বললাম, কাক্ষিক মুকুলটা খাদ্য সঞ্চয় করে, এবং খাদ্য সঞ্চয় করে কি হয় না একদম একটা গোলাকার আকার ধারণ করে, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুলটা দেখো খাদ্য সঞ্চয়ের ফলে কিন্তু কি হচ্ছে না স্ফীত বা মোটা, ঠিক আছে, স্ফীত বা মোটা হয়েছে, সেটা হচ্ছে বুলবিল। তাহলে এরকম কার দেখা যায় না চুপড়ি আলুর দেখা যায়। আর কার দেখা যায়, যদি চুপড়ি আলু না থাকে দেখবে থাকবে এগেব, ভালো করে এক্সাম্পলগুলো খাতায় লিখে নাও, এগেবও হতে পারে। এছাড়া কি হয় না, এছাড়া হচ্ছে কন্দপুষ্প, কন্দপুষ্পেরও কিন্তু কি দেখা যায় বুলবিল দেখা যায়, ভালো কথা লিখে নাও, কি কন্দপুষ্প, এগেব এবং হচ্ছে কি চুপড়ি আলু হচ্ছে বুলবিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে। কর্ষণ দ্রবণ লাগে যে প্রকার কৃত্রিম জননে, তা হলো কোনটা, দেখো কর্ষণ মাধ্যম মানে ছোট ছোট কোষ বা কলাগুলোকে একটা ল্যাবের মধ্যে কি করা হয় জানো তো, একটা বিশেষ একটা টেস্ট টিউব বা বিশেষ একটা পাত্রে একটা দ্রবণকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কালচার দ্রবণ বা কর্ষণ দ্রবণ। সেই দ্রবণেতে কি হয় না তাদের নতুন করে চারাগাছ সৃষ্টি করা হয় বা নতুন করে কোষ তৈরি করে, সেটা হচ্ছে অণুবিস্তরণ পদ্ধতিতে। দেখো ফাঁকা কলম প্রত্যেকে জানো যে সিগন স্টকের মাধ্যমে করা হয়। গ্রাফটিংও জানো যে কোনো একটা গাছের কোনো অংশকে চেঁচে সেখানে নতুন করে আবার গাছের পুনরুত্থাপন করা হয়, কিন্তু এটা কিন্তু কি অণুবিস্তরণ, সবগুলি কিন্তু হবে না। আচ্ছা তাহলে এই ছিল তোমাদের আজকে টোটাল 15টা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট ডে আমরা আবার একটা ক্লাস নিয়ে হাজির হবো। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে, এবং যারা কন্ট্যাক্ট করতেছো আমাদের পেড ক্লাসে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে বলো। প্রত্যেককে গুড বাই।